আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে, এই যে আজকে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে যেই বিষয়টা হলো সেটা হচ্ছে জিনিসগুলো খুব তাড়াতাড়ি এবারে হবে বলে আমরা আশা করি। সুপ্রিম কোর্টের এই যে রায়ের মূলত কয়েকটা আমি আপনাকে বলছি। যেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যেসব ক্ষেত্রে প্রক্রিয়া সম্পন্ন সেখানে চূড়ান্ত ভোটার তালিকা নির্ধারিত সময়সূচি অনুযায়ী 28শে ফেব্রুয়ারি প্রকাশ করতে হবে, এটা সুপ্রিম কোর্ট বলেছে। পরবর্তীতে নির্বাচন কমিশনকে বাদবাকি যা কিছু আছে সেটাকেও অ্যাজ সুন অ্যাজ পসিবল রিলিজ করতে হবে। জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে আদালতের নির্দেশ বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দিতে বলা হয়েছে। এটা সুপ্রিম কোর্টকে বলতে হবে কেন? এটা তো ইমপ্লাইড যে একটা সাংবিধানিক সংস্থা, একটা স্বশাসিত সংস্থা, তারা যখন কাজ করছে, একটা সংবিধান স্বীকৃত সংস্থা, তাদেরকে তো প্রশাসনকে সেইভাবে তাদেরকে তো তাদের অ্যাসিস্ট করতে হবে, তাদেরকে সহায়তা করতে হবে। কৌস্তববাবু, এই সমস্যাগুলো আমরা কিন্তু অসমের ক্ষেত্রে দেখলাম না। আমি এক সেকেন্ড বলি, সেটা হচ্ছে এটা করা হচ্ছে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলে সুপ্রিম কোর্টকে আলাদা করে এটা বলতে হচ্ছে। তারপরে যেমন আরেকটা খুব ইম্পর্টেন্ট দিক, জেলা ডিজিপি এসআইআর আধিকারিকদের বিরুদ্ধে হুমকির অভিযোগে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অতিরিক্ত হলফনামা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। কারণ ডিজিপি পদক্ষেপ করছেন না, রাজ্য প্রশাসন পদক্ষেপ করছে না, সুপ্রিম কোর্ট বিরক্ত হচ্ছে এই বিষয়গুলো। আমি বলছি এই সুপ্রিম কোর্টের আমরা তো স্বাগত জানাই, সুপ্রিম কোর্ট যে ভূমিকা নিয়েছে, সুপ্রিম কোর্টের এই ভূমিকার ফলে আমার মনে হয়, এবং এটাও সুপ্রিম কোর্টকে মাথায় রাখতে হবে, যখন সুপ্রিম কোর্ট দেখবে এরা অর্ডার কমপ্লাই করছে না বা কিছু করছে না, এদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি পানিশ করতে হবে, একটা ডেটারেন্ট সেট করতে হবে, নাহলে এরা কোনোদিন শুধরাবে না। এদেরকে এইভাবে না করলে এরা কোনো কাজ ঠিক মতন করবে না। যে কথাটা আপনাকে আমি বলছিলাম, যে আমরা দেখলাম যে অসমে কিন্তু ঠিক সময় মতো পুরো কাজ সম্পন্ন হলো, তার আগে আমরা বিহারে দেখেছি সম্পন্ন হলো, বাংলাতে বারবার এই সমস্যাটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে সেখানকার মানুষজনদের মানসিকতার প্রশ্ন, সেখানকার দলেদের, রাজনৈতিক দলগুলোর তাদের মানসিকতার প্রশ্ন। এবং সেখানে সব জায়গাতেই দেখবেন যে ক্ষমতায় কিন্তু ভারতীয় জনতা পার্টি আছে, কোনো বিশৃঙ্খলার অভিযোগও নেই, কোনো কিছু নেই। কোথাও কোনো জায়গায় এই ধরনের মানে একটা ইলেকশন কমিশন হস্টাইল অ্যাটিটিউড এই ধরনের কিচ্ছু নেই। তেলেঙ্গানাতে এসআইআর ঠিক নয়, এই ভোটার রিভিশন যে হয়েছিল একটা সময়, প্রচুর নাম বাদ পড়েছিল। ভারতীয় জনতা পার্টি কিন্তু সেই নিয়ে কোনো আপত্তি করেনি। তার পরের নির্বাচনটা কিন্তু কংগ্রেস জিতেছিল সেখানে তেলেঙ্গানা, যেটা বর্তমান সরকার আছে। প্রচুর মানে প্রায় 20-25 লক্ষ নাম বাদ পড়েছিল। তারপরেও কিন্তু ওটা নিয়ে বিজেপি কোনো আলাদা, কারণ বিজেপি জানে ওটা ইলেকশন কমিশনের পারভিউ, তারা তাদের কাজ করছে, করবে। কংগ্রেস তারপরে নির্বাচন, যে এই নিয়ে কিন্তু বিজেপি কখনো বলতে যায়নি। কারণ আমরা দেশের এই সিস্টেম, দেশের সংবিধান, দেশের আমাদের অগ্রাধিকার সবসময় আমাদের কাছে আগে। ভারতীয় জনতা পার্টি মনে করে দেশ আগে, পার্টি তারপরে। আজকে দুপুরবেলা হাইকোর্টে প্রধান বিচারপতির সঙ্গে একটা বৈঠক রয়েছে এই এসআইআর নিয়ে। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরে আজকের এই বৈঠকে ঠিক কোন কোন বিষয়গুলো তুলে ধরা হবে বা কোন কোন দিকগুলো খেয়াল রাখা হবে? আমি তো সেই বৈঠকে ইনভাইটেডও নই, বা আমিও বৈঠকে থাকছিও না, তো আমার পক্ষে এটা বলা সম্ভব নয়। সুপ্রিম কোর্টের অর্ডার কমপ্লাই করার জন্য যা যা করণীয় নিশ্চয়ই তারা করবেন। তারা যথেষ্ট ওয়াকিবহল সুপ্রিম কোর্টের অর্ডার সম্পর্কে। একটা জুডিশিয়াল অর্ডার ফ্রম দি সুপ্রিম কোর্ট, তার কি মানে ভেরাসিটি থাকতে পারে, তারা জানে কিভাবে করতে হয়। তো এটা নিয়ে আমি কোনো আলাদা করে মন্তব্য করব। বেশ, আরও একটা যেটা বিষয়, যেটা ইতিমধ্যেই যে খবরটা সামনে এসেছে, যে কেন্দ্র থেকে কিন্তু ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে মার্চের একদম শুরুতেই হচ্ছে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে, ভোটের আগে, ভোট ঘোষণার আগেই এরকম করার একটা সিদ্ধান্ত। তাহলে কি বাংলা এতটাই একটা ক্রাইসিস পজিশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে যে কারণে কেন্দ্র থেকে আগাম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? 400 যতদূর আমি শুনেছি, যেটা দেখলাম খবরে, সেটা হচ্ছে 480 কোম্পানি মতন কেন্দ্রীয় বাহিনী আসছে। সেখানে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি সব মিলিয়ে আসবে এরা ডেপ্লয়মেন্ট পারপাসের জন্য। সেটা হচ্ছে এরিয়া ডমিনেশন থেকে শুরু করে কনফিডেন্স বিল্ডিং মেজার, যাতে লোকে যাতে এই ভয়টা কাটিয়ে ভোট কেন্দ্র অব্দি যেতে পারে। এটা তো প্রচন্ড প্রয়োজন। এই এই যেমন ধরো গ্রামগঞ্জে যেটা তৃণমূল করে, ভোটের আগে থেকে এমন একটা বাতাবরণ তৈরি করে দেয়, বিরোধী ভোটাররা, ধরো যারা তৃণমূল বুঝতে পারছে এরা আমাদের ভোট দেবে না, তারা ভয় পায় বাড়ি থেকে বেরোতে। এবং এটা অনেক সরকারি দলের ভোটাররাও ভয় পায়। তারা হয়তো নিজেদের দলের লোকের ভোট হয় সেটাও জানতে পারে না, কিন্তু ভোট দিতে যেতে ভয় পায়, একটা ভয়ের বাতাবরণ তৈরি করে ফেলে। যেমন এটা আমরা বলছি এটা খুব সাধুবাদ জানানো একটা পদক্ষেপ। এটা করলে পশ্চিমবঙ্গের মানুষ নির্ভয়ে ভোটটা দিতে পারবে। এই যে এরিয়া ডমিনেশন, জায়গায় জায়গায় বারংবার করে রুট মার্চ করা, করা, এটাতে করে, এবং একদম মানে তোমাকে বলছি প্রান্তিক জায়গাতে পেনিট্রেট করতে হবে, পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে, মহল্লায় মহল্লায় রুট মার্চটা হলে মানুষ তবে একটা কনফিডেন্স বিল্ডিং, একটা
মানসিকতা তাদের মধ্যে তৈরি হবে। বেশ, আমরা তাহলে এবারে যদি একটু বাংলার অবস্থাটা দেখি, যেভাবে যুবসাথীর ক্যাম্পগুলোতে আমরা ভিড় দেখছি, আমি নিজে সেখানে গেছিলাম, আমি নিজে গিয়ে সেখান থেকে কভার করে এসেছি এবং সেখানে আমাকে রীতিমতো বের করে দেওয়া হয়েছে, কারণ প্রশ্ন করেছি আমি যে কেন সেখানে যারা রোজগারে তারা কেন দাঁড়াচ্ছে, বা যাদের প্রয়োজন নেই তারা কেন দাঁড়াচ্ছে বেকার ভাতার লাইনে। এইরকম একটা অবস্থার মধ্যে বাংলা রয়েছে। তাহলে আগামী দিনে কি এটা কি মনে হচ্ছে না যে এই যে এত মানুষ যারা এই বেকার ভাতার জন্য লাইনে দাঁড়াচ্ছে, যারা এত উৎসুক, তারা তৃণমূলকে আবারও বেছে নিতে পারে যে ফ্রি টাকা পেয়ে যাচ্ছে, তো খুব সহজ হয়ে যাচ্ছে তো টাকা নেবে, কিন্তু টাকাটা তো তৃণমূল টাকা দিচ্ছে না, সরকারি টাকা। সরকারি টাকা নেবে, নিয়ে বিজেপিকে ভোট দেবে। আমি আপনাকে বলছি লিখে রাখুন, কারণ আমরা কোনো একটা বেকার ছেলেকে জিজ্ঞেস করুন তো তার 1,500 টাকায় কি হবে মাসে। তার মোবাইল রিচার্জ করতেই 350 টাকা চলে যাবে। 1,500 টাকা নিয়ে সে করবেটা কি? আমরা বলছি আমরা কর্মসংস্থানের দিকে বেশি জোর দেবো। আর বেকার ভাতা 1,500 টাকায় কিছু হবে না, এই অ্যামাউন্টটাও বাড়ানোর কথা। আমরা সরকারে আসবো এবং আসছি, এসে আমরা এই অ্যামাউন্টটা বাড়াবো। আপনারাও বেকার ভাতা দেবেন আপনারা যদি আসেন ক্ষমতায়? কারণ এটা তো ডিউটি অফ দি স্টেট, যাদের যাদের এমপ্লয়মেন্ট। আমরা কিন্তু বারবার বলছি আমাদের অগ্রাধিকার কর্মসংস্থান। যাদেরকে কর্মসংস্থান দেওয়া যাবে না তাদেরকে অন্তত 1,500 টাকার এই তুচ্ছতাচ্ছিল্য ভিক্ষার মতন না, অ্যাপ্রোপ্রিয়েটলি, এটা কিন্তু ভাতা বলার থেকেও কথাটা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজড হবে, অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন তাদেরকে দেওয়া হবে। কারণ আমরা কর্মসংস্থান, রাজ্য সরকার যদি কর্মসংস্থান না দিতে পারে, কিন্তু আমরা বলছি আমাদের সরকার প্রতিষ্ঠা হলে আপনারা দেখবেন শিল্পায়নের ক্ষেত্রেই রাজ্যে জোয়ার আসবে। কল কারখানা, চাকরি বাকরি, এটা বিজেপি শাসিত যে কোনো রাজ্যে গিয়ে দেখুন তো, চাকরি বাকরি, কলকারখানা, লোকজনকে ভাতার উপর নির্ভরশীল হতে হয় না। যে ধরুন এখন মাস গেলে 50,000 টাকা রোজগার করছে, সে থোড়ি 1,500 টাকার প্রতি ইন্টারেস্টেড হবে। কিন্তু আমরা সেটাই চাই যে মানুষ নিজের পায়ে নিজে দাঁড়ায়, সরকারি সোশ্যাল বেনিফিশিয়াল স্কিমগুলোর উপরে তারা যেন নির্ভরশীল না হয়ে যায়। যেমন এই লক্ষ্মীর ভান্ডারের ব্যাপার, আমরা বলছি 1,500 টাকায় কি হবে? আমরা তো ঘোষণা করেছি যে 3,000 টাকা প্রত্যেক মা বোনেরা পাবে। আমাদের সরকার পশ্চিমবঙ্গে যখন হয়ে যাবে এই 2026 মে মাসের পরে, অ্যামাউন্টটা 3,000 টাকা এবং সরকারি অগ্রাধিকার থাকবে। এটা আমাদের সরকার গড়ার পরে অগ্রাধিকার, মানে প্রথম 1, 2, 3-এর মধ্যে এটা থাকবে। বারবার যে এই কথাটা আমরা শুনি যে পশ্চিমবঙ্গ সরকারের এমনই খারাপ অবস্থা যে রাজকোষ একেবারে শূন্য হয়ে গেছে, তাহলে সেই শূন্য রাজকোষ থেকে আপনারা কি করে দেবেন সেটা ভেবেছেন কখনো? কি করে এত মানুষের হাতে টাকা পৌঁছবে? মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুই করেছেন সরকারটা চালানো ছাড়া। রেভিনিউ জেনারেশনের জায়গা তৈরি করতে হয়। রেভিনিউ জেনারেশনের জায়গা যদি তৈরি করা যায়, এবং সেটা করার অ্যাম্পল অপরচুনিটি আছে পশ্চিমবঙ্গের মতন রাজ্য, আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারালি আমরা এত সাউন্ড, আমাদের কাছে ওয়াটার পোর্ট, সি পোর্ট, তারপরে এয়ারপোর্ট, রাস্তাঘাট, সমস্ত কিছু আছে। যেইটুকুন জায়গায় নেই সেইটুকুকেও ডেভেলপ করে নেওয়া যাবে। আমরা ইনফ্রাস্ট্রাকচারালি এত একটা সাউন্ড জায়গায়, আমাদের একটা রিচ মিনারেল রিসোর্স আছে, আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের কি অসুবিধা? পশ্চিমবঙ্গে আমাদের কাছে সমস্ত কিছু আছে, যেটা নেই সেটা হচ্ছে প্ল্যানিং নেই। পশ্চিমবঙ্গে যেটা নেই সেটা হচ্ছে মানসিকতা নেই।